নমস্কার সকলকে, আমি সৌরভ রায়। কিংবদন্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কিংবদন্তি চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন মধুরিমা সেনের লেখা গল্প নীল দিঘির গুপ্ত সংকেত। গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কলেজের ক্যান্টিনে সেদিন হালকা ভিড়। শীতের শেষ দিক, হালকা রোদ জানলার ফাঁক দিয়ে ঢুকছে। পরপর 3টে ক্লাস শেষ করে কিছুক্ষণের ব্রেক নেওয়ার জন্য টেবিলের এক কোণে বসে আছে 5 বন্ধু: ঋত্বিক, সায়ন, সৌম্য, ঈশিতা আর নন্দিনী। উফ, আজ পরপর 3টে ক্লাসে ভীষণ হেক্টিক গেল বল। হ্যাঁ, তার বলতে, বিশেষ করে লাস্ট ক্লাসটা পুরো বিষয়টাই মাথার উপর দিয়ে চলে গেল আমার। শুধু একা তোর নয় ভাই, আমারও। তাছাড়াও দর্শন ব্যাপারটাই আসলে জটিল, তাই না? এই ক্লাসে সবটাই আমার কাছে হেডেক লাগে। ও আবার সামনে তো দর্শনের অ্যাসাইনমেন্টও রয়েছে। শুধুই কি দর্শন, সামনে বাংলারও অ্যাসাইনমেন্ট রয়েছে। সেটা কি ভুলে গেছিস নাকি তোরা? হ্যাঁ, শুধু অ্যাসাইনমেন্ট, এরপর তো আবার ফাইনাল পরীক্ষা। আর তারপরেই আমাদের জীবন থেকে কলেজের অধ্যায় শেষ। এই অধ্যায় শেষ হওয়ার আগে আমাদের স্পেশাল কিছু মোমেন্ট ক্রিয়েট করে রাখা উচিত, যেটা ভবিষ্যতে আমাদের স্মৃতিচারণ করাবে। হ্যাঁ, তা ঠিকই বলেছিস, কিন্তু কবে করা যায় বলতো? সামনে তো আবার এক্সাম। আমার মনে হয় এই অ্যাসাইনমেন্ট আর এক্সামের ঝামেলার আগেই করে নেওয়া উচিত। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট তো এখনো 1 সপ্তাহ বাকি আছে, তাই এই 1 সপ্তাহের মধ্যে কোনো একটা দিন কিন্তু ফিক্সড করা যেতেই পারে। সে তো ঠিক আছে, কিন্তু করবিটা কি? আচ্ছা, পিকনিক করলে কেমন হয়? পিকনিক? এটা তো উত্তম প্রস্তাব। এই মরশুমে পিকনিক না হলে জীবনই বৃথা একেবারে। কিন্তু পিকনিক স্পট কোথায় হবে? নন্দিনী ফোনে একটা ছবি দেখালো। এই জায়গাটা দেখ, এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটা গ্রাম নীলদিঘি। এখানে এই পুরনো একটা বাংলো আছে। লোকেরা নাকি খুব একটা যায় না। লোকে যায় না মানে? ভূতের গল্প আছে নাকি? ভূত থাকলে তো আরো ভালো, ইউটিউব কন্টেন্ট বানানো যাবে। সবাই হেসে উঠল, কিন্তু ঋত্বিক ছবিটার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। পুরনো ধূসর দেওয়াল, চারপাশে ঝোপঝাড়, জানলাগুলো যেন ফাঁকা চোখের মতো তাকিয়ে আছে। চল তাহলে বরং এইখানেই যাওয়া যাক। কিন্তু কবে? আজ শুক্রবার, তাহলে চল না রোববারে চ। তার মধ্যে বাংলোর কেয়ারটেকারের সাথে যোগাযোগ করে নিতে হবে। হ্যাঁ, ওই বাংলোতে আমার স্কুলের কিছু বন্ধু পিকনিক করতে গেছিল বেশ কিছুদিন আগে, তাই আমি খুব সহজেই সব ব্যবস্থা করে নিতে পারবো। তবে ফাইনাল পরশু রবিবারে পিকনিক হচ্ছে, ওকে? সবাই হাতে হাত দিয়ে হাত মেলালো। একদিনের মধ্যেই নন্দিনী সবকিছু ব্যবস্থা করে নিল। পরের দিন রবিবার সকাল 8টা, মাইক্রোবাস গ্রামের লাল মাটির রাস্তা ধরে এগোচ্ছে। গান বাজছে, সায়ন জোরে জোরে গাইছে আর বাকিরা হাসছে। ঈশিতা জানলার বাইরে তাকিয়ে আছে। কি অদ্ভুত, এই রাস্তা দিয়ে যেন কেউ খুব একটা যায় না। শান্ত নিরিবিলি পরিবেশ। বেশ কয়েক ঘন্টা পর মাইক্রোবাস থামলো বাংলোর সামনে। বাড়িটা কাছ থেকে আরো বেশি রহস্যময়। বড় লোহার গেট মরচে ধরা, উঠোনে শুকনো পাতা উড়ছে। সাম্য গেট ঠেলে খুলতেই গেটের শব্দ হলো। বাবা, দেখে ঠিক যেন মনে হচ্ছে একেবারে সিনেমার লোকেশন। আসুন আসুন, আপনারা আসুন, আসতে কোনো অসুবিধে হয়নি তো? না, তেমন কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, বেশ বেশ বেশ, তবে আপনারা ফ্রেশ হয়ে নিন। আমি জলখাবার তৈরি করে রেখেছি, সেটা খেয়ে নিয়ে তারপর আপনারা নয় পিকনিক শুরু করবেন। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। এতটা দূর জার্নি করে এসে আমরাও বড় ক্লান্ত হয়ে গেছি রে। পেটে কিছু খাবার পড়লে তারপরে না এনার্জিটা পাওয়া যাবে। ওরা সবাই ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলো জলখাবার খেতে। এই খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের রান্না বসাতে হবে। সন্ধ্যের আগে এখান থেকে রওনা দিতে হবে, কিন্তু না হলে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। হ্যাঁ, এখনই ঠিক করে নেওয়া যাক কে কোন দায়িত্ব নেবে, নয়তো এই রান্না নিয়েই পরে ঝামেলা তৈরি হবে।
আমরা তো 5 জন আছি, তাই 5 জনে মিলেমিশে ভাগ করে নিলেই তো হবে। তা মেনুতে কি কি রাখা হবে ঠিক করেছিস রে নন্দিনী? আমি আর ঈশিতা মিলে ঠিক করেছি 5টা আইটেম রাখা হবে। সেই মতো আমি নিবারণ কাকুর সাথে কথাও বলে রেখেছি। উনি সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছেন, শুধু আমরা বললে সেগুলো হাজির হয়ে যাবে। আরে কিন্তু কি কি মেনুতে রাখলি সেটা তো বল। ভাত, ডাল, মাছের ঝাল, মাংস আর চাটনি। 5 জনে 5টা আইটেম ভাগ করে রান্না করা হবে। ওকে, ফাইনাল। প্রথম 1 ঘন্টা কাটলো দারুণ আনন্দে। রান্না, গান, গল্প, ছবি তোলা। তারই মাঝে নন্দিনী ও ঈশিতা ক্যামেরা নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। দেওয়াল জুড়ে পুরনো ফ্রেম, ভাঙা আসবাবপত্র। নন্দিনী, একটা জিনিস খেয়াল করেছিস? কি রে? এখানে একটা অদ্ভুত গন্ধ আছে। পুরনো বাড়ি, তাই পৌরাণিক গন্ধ থাকাটাই স্বাভাবিক। বেশ কিছুক্ষণ ছবি তুলে তারা আবার ফিরে এলো রান্নার জায়গায়। কি রে, সবই তো প্রায় কমপ্লিট। মাংসটা নামিয়ে দে এবার, তারপর আমি আর ঈশিতা মিলে চাটনিটা বসিয়ে দিই। দুপুরের রান্না শেষ হলে তারা খেতে বসে। খাবারগুলো টেবিলে এলে সাম্য বলে, আহ, বেশ সুস্বাদু গন্ধ বেরিয়েছে, কি বল? এবার দেখা যাক টেস্টটা কেমন হয়েছে। টেস্ট ভালো হোক বা খারাপ, 5 জন মিলে রান্না করছি, তাই 5 জনেই খাবারগুলো খেয়ে উদ্ধার করতে হবে। জো হুকুম ম্যাডাম। হাসি ঠাট্টার মধ্যে দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো। তারপর তারা উঠোনে ক্রিকেট খেলতে শুরু করলো। সাম্য জোরে একটা শট মারলো। বল সোজা গিয়ে আঘাত করলো বাংলোর পাশের একটা ফাটা ফাঁপা দেওয়ালে। দুপ করে একটা অংশ ভেঙে পড়ল। সবাই চুপ। চুন ছুড়কির ধুলো উড়ছে শুধুমাত্র। এই মেরেছে, আমি কি বাড়িটা ভেঙে ফেললাম নাকি? তাহলে তো ভাই হেব্বি জোর কেস খাবো রে আমরা। পিকনিক করতে এসে বাড়ি ভাঙার দায়ে যদি আমাদেরকে হাজতে পড়ে, তখন কি হবে বলতো? উফ, তোরা চুপ করবি? আগে গিয়ে দেখি কোথায় ভাঙলো, তারপর তো দেখা যাবে। হ্যাঁ, সেটাই ভালো হবে, চল। ভেতরে গেল ওরা। ধুলো থিতিয়ে গেলে দেখা গেল দেওয়ালের ভেতরে একটা ফাঁপা অংশ। তার মধ্যে রয়েছে লোহার একটা বাক্স। এটা কি? দাঁড়া তুই, আমি দেখছি। ঋত্বিক বাক্সটা বের করে খুলল। ভেতরে কাপড়ে মোড়া কিছু একটা। কাপড় সরাতেই সকলে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। একটা ছোট্ট কিন্তু অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য করা সোনার রাধা কৃষ্ণের মূর্তি। আলো পড়তেই ঝলসে উঠল সোনার দীপ্তি। এটা তার মানে কি আসল সোনা? একে অপরের দিকে তাকালো তারা। মূর্তির নিচে ছিল ভাঁজ করা পুরনো কাগজ। কাগজ খুলতেই দেখা গেল লাল কালিতে লেখা, যেখানে ছায়া পড়ে না সত্য সেখানে জাগ্রত। অষ্টম সুরে খুলবে দ্বার। অষ্টম সুর মানে গান? সঙ্গীতের নোটও হতে পারে। উহুম, আমার মনে হয় এটা শুধু ধর্মীয় মূর্তি না, এর পেছনে বড় কোনো কারণ রয়েছে। হতে পারে কেউ ইচ্ছে করে লুকিয়ে রেখেছে এটা। তাহলে আমাদের এখন করণীয় কি? এটা যেহেতু গুপ্তধন, তাই পুলিশের হাতে দেওয়াটাই বোধহয় ঠিক হবে। না, আমার মনে হয় কোনো কিছু না জেনেই হঠাৎ করে পুলিশের হাতে দেওয়াটা ঠিক হবে না। কিন্তু না দিলেও তো এই বাড়ির কেয়ারটেকার মানে এই নিবারণ কাকু তো জানতে পেরেই যাবে। তখন সে যদি পুলিশের হাতে দিয়ে দিতে চায় তখন? দেখ, এখন আশেপাশে নিবারণ কাকু নেই। চুপচাপ এই মূর্তি আর কাগজটা নিয়ে আমাদের ব্যাগে ঢুকিয়ে দে। আমার পিস্তুত দাদা মানে অরিজিৎ সেন একজন পুলিশ অফিসার। আগে বরং আমরা দাদার সাথে এই বিষয়ে আলোচনা করি, তারপর দাদা যদি ভালো বোঝে তখন এখানকার থানার সাথে বরং যোগাযোগ করবে। আমাদের নিজে থেকে এই ব্যাপারে না এগোনোটাই ভালো হবে। তারা মূর্তি ও কাগজ নিয়ে বাড়ির পথে রওনা হলো। পথে কেউ তেমন আর কোনো কথা বলল না। সবাই একরাশ মাথায় চিন্তা নিয়ে বাড়ি ফিরল। রাত্রি 10:30। ঋত্বিকের ঘরে 5 জন গোল হয়ে বসে আছে। ঘরের আলো কমিয়ে দেওয়া হয়েছে। টেবিলের ওপর সাদা কাপড় বিছিয়ে তার ওপর রাখা সোনার রাধা কৃষ্ণের মূর্তি। আলো পড়তেই মূর্তির ছায়া দেওয়ালে পড়ছে। এটা সত্যি অদ্ভুত এক মূর্তি। দেখ ছায়াটা।
হ্যাঁ রে, ঠিকই বলেছিস, মূর্তির ছায়া স্বাভাবিক নয়। কৃষ্ণের বাঁশির অংশটা ছায়া একটু লম্বা দেখাচ্ছে। অপটিক্যাল ইলিউশন হতে পারে। যেখানে ছায়া পড়ে না, সত্য সেখানে জাগ্রত। অষ্টম সুরে খুলবে দ্বার। অষ্টম সুর মানে সা রে গামা পাধা নি, তারপর আবার সা মানে উচ্চ উচ্চ সা। কিন্তু যেখানে ছায়া পড়ে না, সেটা কি? ঠিক তখনই সৌম্য মোবাইলে টর্চ জ্বালিয়ে বিভিন্ন কোণ থেকে আলো ফেলতে শুরু করলো। হঠাৎ নন্দিনী চিৎকার করে উঠল। এই সৌম্য, থাম! সবাই তাকালো। মূর্তির পেছনে একটা ছোট্ট খোদাই করা চিহ্ন দেখা যাচ্ছে, যা সাধারণ আলোতে বোঝা যায় না। ঋত্বিক মূর্তিটা উল্টে দেখল। নিচে সূক্ষ্ম অক্ষরে খোদাই করা ৮ দক্ষিণ প্রাচীর। সবাই একে অপরের দিকে তাকালো। মানে ওই দক্ষিণ বাড়ির দক্ষিণ দিকের দেওয়াল? আমারও তাই মনে হয়। তাছাড়া আমরা পুরো জায়গাটাও তো দেখিনি। আমার মনে হয় এই বিষয়টা অতটাও হালকা নয়, বেশ জটিল। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, আমাদের একার পক্ষে এগোনো সম্ভব হবে না। এই ঋত্বিক, তুই তোর অরিজিৎ দাদাকে খবরটা তাড়াতাড়ি জানাতো। এই বিষয়টা বেশি দিন ফেলে রাখা ঠিক হবে না। ঋত্বিক ফোন করলো অরিজিৎ সেনকে। হ্যাঁ দাদা, তুই কোথায় রে এখন? ব্যস্ত আছিস? এই বাড়ি ফিরছি। কেন বলতো? না রে, আসলে তোর সাথে না আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। আরে আজ আমরা কলেজের বন্ধুরা মিলে ওই নীলদিঘির একটা পুরনো বাংলোতে পিকনিক করতে চাইছিলাম। আর সেখানে ঋত্বিক পুরো বিষয়টা খুলে বলে অরিজিৎকে। বিষয়টা বেশ জটিল মনে হচ্ছে। আমায় একবার মূর্তি আর সংকেতটা দেখতে হবে। এক কাজ কর, তোরা এখন থাক, আমি আর কিছুক্ষণের মধ্যেই তোদের বাড়ি পৌঁছচ্ছি। বেশ, তাহলে আমরা বরং অপেক্ষা করছি। আধ ঘন্টার মধ্যেই অরিজিৎ উপস্থিত হয় ঋত্বিকের বাড়িতে। মূর্তিটি খুঁটিয়ে দেখে অরিজিৎ, তারপর ছড়া আর সংকেত পড়ে। যেখানে ছায়া পড়ে না, সত্য সেখানে জাগ্রত। অষ্টম সুরে খুলবে দ্বার। ৮ দক্ষিণ প্রাচীর। তার মানে দুটো জায়গায় অষ্টম অর্থাৎ ৮ মেনশন করছে। এছাড়াও দক্ষিণ প্রাচীর অর্থাৎ দক্ষিণ দিকের দেওয়াল। তার মানে আচ্ছা, তোরা বাড়ির দক্ষিণ দিকটায় গেছিলি? না দাদা, আমি আর ঋষিতা ছবি তোলার জন্য বেশ কিছু জায়গা ঘুরে দেখছিলাম ঠিকই, কিন্তু আমরা দক্ষিণ দিকটায় যাইনি। আর অত বড় বাংলো একদিনে ঘুরে দেখাটাও তো সম্ভব নয়। মূর্তিটা একটা ফাঁপা ফাটা দেওয়ালে ছিল। তার মানে যে এই মূর্তিটা রেখেছিল সে গুপ্তধন হিসেবেই রেখেছিল। অর্থাৎ সে চেয়েছিল এই মুহূর্তে তাকে যেন কেউ সহজে উদ্ধার করতে না পারে। হ্যাঁ, কিন্তু এত জায়গা থাকতে একটা ফাঁপা দেওয়ালে কেন? সেই কেনর উত্তর বার করতে গেলে আমাদের ওখানে গিয়ে তদন্ত করে দেখতে হবে। আচ্ছা, দেওয়ালে ঠিক কিভাবে মূর্তিটা রাখা ছিল? বাংলোটা অনেক পুরনো। স্বাভাবিকভাবেই দেওয়ালগুলো অতি প্রাচীন হওয়ায় বালি সিমেন্টের আস্তরণ খুবই হালকা, মানে আলগা হয়ে গেছিল আর কি। তাই বলটা লাগার পরে আমরা গিয়ে দেখি যে বালি সিমেন্ট দ্বারা আস্তরণের একটা চাই খসে নিচে পড়ে আছে। আর তারপরেই দেখা যায় ২-৩টি ইটের ভেতরে এই মূর্তিটা। তার মানে ইটগুলো বাক্সের আকারে কেটে তার মধ্যে এটা রেখে আবার বালি সিমেন্ট দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল। বেশ। বলটা না লাগলে তো কেউ জানতেও পারতো না যে এখানে এমন একটা গুপ্তধন রয়েছে। এটাই তো পাকা মাথার কাজ ভাই। না, মানতেই হবে যে এই কাজটা করেছে সে অত্যন্ত বুদ্ধিমান। কিন্তু এই কাজের কারণ কি? আর তাছাড়া ওই বাংলোর কেয়ারটেকার নিবারণ কাকু পর্যন্ত জানে না। জানে না যখন, তখন জেনেও কাজ নেই। অরিজিৎ সিগারেটের বক্স থেকে একটা সিগারেট বের করে মুখে ধরিয়ে বলল, কাল ভোর 5টার মধ্যে আমরা নীলদিঘির উদ্দেশ্যে রওনা হব। তোরা তৈরি থাকিস, ঠিক আছে? আমি নিতে আসবো। আমি আজ আসি। আর হ্যাঁ, আরেকটা কথা, এই কেসে আমার স্ত্রীকে লাগাতে হবে। আপনার স্ত্রী? আমার বৌদি ঐশ্বর্য সেন, উনি প্রাইভেট ইনভেস্টিগেটর। আমি আজ রাতের মধ্যেই বাংলো সম্পর্কে তথ্য জোগাড় করে নিচ্ছি, বাকিটা কাল গিয়েই দেখা যাবে।
পরের দিন ভোর 5:10 নাগাদ অরিজিৎ ও ঐশ্বর্য এসে ওদের পিক আপ করে। তারপর ওরা যাত্রা শুরু করে। দাদা, আমরা তো যাচ্ছি ঠিকই, কিন্তু গিয়ে কেয়ারটেকার নিবারণ কাকুকে কি বলবো? এখনই নিবারণ কাকুকে সত্যিটা বলার দরকার নেই। বলবি কাল ফ্রেশ হওয়ার সময় ভুল করে পেনড্রাইভটা ঘরে ফেলে গেছিস। হ্যাঁ রে দাদা, তুই বাংলোটার ব্যাপারে কিছু জানতে পারলি? পেলাম। তৎকালীন এই বাংলার মালিক অজয় চৌধুরী। তার আগে মালিক ছিলেন অমিতাভ চৌধুরী, অজয় চৌধুরীর বাবা। অমিতাভ চৌধুরীর নিখোঁজ হওয়ার পর তার ছেলে অজয় চৌধুরী এই বাংলাটাকে পিকনিক স্পট এবং গেস্ট হাউস রূপে ব্যবহার করেন ব্যবসা হিসাবে। আর ওনারা থাকেন এখন এই বাংলোর পেছন দিকের একটা বাড়িতে। নিখোঁজ? হ্যাঁ, নীলদিঘির লোকাল থানা থেকে খোঁজ নিয়ে জানা গেছে অমিতাভ চৌধুরী আজ থেকে 5 বছর আগে হঠাৎই এক রাতে নিখোঁজ হয়ে যান। তারপর আর জানা যায়নি উনি মারা গেছেন নাকি ইচ্ছা করেই আত্মগোপন করেছিলেন। উনি পেশায় একজন ফটোগ্রাফার ছিলেন। কিন্তু একজন সফল ব্যবসায়ী হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, আর তা কোনো কেউ স্টেপ নিল না কেন? হয়তো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য ইচ্ছা করেই থানার মুখটা বন্ধ করা হয়েছিল। তাহলে এখন কি হবে? আমাদের কি করা উচিত? তদন্ত করতে হবে অমিতাভ চৌধুরী নিজে থেকে আত্মগোপন করেছিলেন নাকি তাকে মারা হয়েছিল। কিন্তু এই মূর্তি আর সংকেতের সাথে ওনার নিখোঁজ হওয়ার সম্পর্কটা কি? উনি হয়তো আগে থাকতেই বুঝতে পেরেছিলেন যে ওনাকে সরিয়ে ফেলা হবে, বা উনি কোনো বিপদে পড়তে পারেন, তাই হয়তো উনি এই ব্যবস্থা করে রেখে গেছেন। আর সেটাই তো 15 বছর পর তোমাদের হাতে উদ্ধার হয়েছে। ও, কিন্তু তুই আর বৌদি, মানে তোরা আসল পরিচয় দিবি তো? সাথে সাথেই দেওয়ার দরকার নেই। আপাতত আমি আর বৌদি তোদের দাদা, এটাই পরিচয়। তারপর সময় বুঝে দেওয়া যাবে। কিন্তু বৌদি, তুমি কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ, না মানে আমি ভাবছি যে 8 দক্ষিণ প্রাচীর এই সংকেতটা কেবল দিক নির্দেশ করছে নাকি সময়? সময়? কেন জানি না, আমার মনে হচ্ছে এটা সময়ের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সময় কেন? ভেবে দেখো, অষ্টম সুর মানে শুধু সঙ্গীত নয়, এটা ঘড়ির 8টা, অর্থাৎ সূর্যের অবস্থানকেও বোঝাতে পারে যখন ছায়া সবচেয়ে ছোট হয়। মানে সকাল 8টা? হ্যাঁ, আজ যেভাবেই হোক আমাদের সকাল 8টায় দক্ষিণ প্রাচীর পরীক্ষা করতে হবে। অরিজিৎ, তুমি স্পিডে ড্রাইভ করো, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু পৌঁছানো দরকার। বেশ কয়েক ঘন্টা পরে পৌঁছলো ওরা বাংলোতে। তখন প্রায় সকাল 7:30। গাড়ি থামতেই নিবারণ কাকু এগিয়ে এলো। কি ব্যাপার, আপনারা আজ? আসলে কাল আমি ঘরে ফ্রেশ হওয়ার সময় একটা দরকারি জিনিস মানে পেন ড্রাইভ ফেলে গেছি, তাই আজ। ও, কিন্তু এনারা? আমি ঋত্বিকের দাদা, ও আমার স্ত্রী। আসলে কাল আমরা আসতে পারিনি, তাই আজ আর সুযোগ পেয়ে হাতছাড়া করলাম না। হ্যাঁ, বেশ বেশ, আসুন আসুন। ওরা ঘরে গিয়ে পেন ড্রাইভ খোঁজার ভান করতে থাকলো। আচ্ছা, বলছিলাম যে আমরা আজ এখানেই দুপুরে খেয়ে যাব ঠিক করেছি। মানে এত দূর আসার পর এখনই ফেরত যাওয়ার মতো আর শরীর দিচ্ছে না, সেই জন্য আর কি। বেশ, তো আমি তবে জলখাবারের ব্যবস্থা করছি, আপনারা ততক্ষণ বিশ্রাম করুন। তৎক্ষণাৎ অরিজিৎ ও সবাই দক্ষিণ প্রাচীর চিহ্নিত করা উদ্দেশ্যে বাড়ির দক্ষিণ দিকটায় গেল। ঋত্বিক, মূর্তিটা বের করো। ঠিক 8টায় সূর্যের আলো এই জানালা দিয়ে ঢুকবে। ছায়াটা কোথায় পড়ে ভালো করে দেখো। 7:59। সবাই দাঁড়িয়ে। 8টায় সূর্যের আলো সোজা জানলা ভেদ করে এসে পড়ল মূর্তির ওপর, অর্থাৎ ছায়া দক্ষিণ প্রাচীরে পড়ল। কিন্তু ছায়ার মাঝখানে একটি অংশ আলোর মধ্যে রয়ে গেল। ঋত্বিক এগিয়ে গিয়ে দেওয়ালের সেই আলোকিত অংশে হাত রাখল। মসৃণ নয়, খুব সূক্ষ্ম একটা গোল দাগ পড়ে বোঝা গেল সেটি শুধু দেওয়াল নয়, দেওয়ালরূপী একটি দরজা, যে দরজার লকের সাথে বাঁশির মধ্যে থাকা যন্ত্রটি যুক্ত করা আছে। এটা যেন সুইচের মতো লাগছে, তাই না?
ঐশ্বর্য মূর্তির বাঁশির বাঁকা দিকটা ওই দাগের ওপর চেপে ধরতেই টিক করে একটা যান্ত্রিক শব্দ হলো। পরের মুহূর্তেই দক্ষিণ প্রাচীরের দেওয়ালরূপী দরজার অংশ ধীরে ধীরে সরে গেল। সবাই হতবাক হয়ে গেল। ভিতরে অন্ধকার গহ্বর, মানে গোপন কুঠুরি। তারা কুঠুরির ভেতরে একে অপরের হাত ধরে প্রবেশ করল। অরিজিৎ টর্চ জ্বালল। তারপর দেখা গেল একটা ধুলো মাখা কাঠের বক্স। তার একটা পুরনো ব্রিফ কেসে নন্দিনী কাঠের বাক্সটা খুলতেই দেখা গেল একটা হারমোনিয়াম। ঐশ্বর্য হারমোনিয়ামের কাছে গেল। ঢাকনা খুলতেই দেখা গেল সবকটা কি ভাঙা, কিন্তু একমাত্র অষ্টমটা কি অদ্ভুতভাবে গোটা অবস্থায় আছে। অষ্টম সুর। ঐশ্বর্য কিছু না ভেবেই অষ্টম কি প্রেস করল, আর তারপরই ওই ব্রিফ কেস খুলে গেল। অর্থাৎ আবারও কি এর সাথে ওই ব্রিফ কেসের লক যুক্ত করা আছে। সবাই অবাক। অরিজিৎ ভেতর থেকে পুরনো নথিপত্র, কিছু ফটোগ্রাফ, একটি ডায়েরি বের করল। ঐশ্বর্য দেখল নথিপত্রগুলো অমিতাভর ব্যবসার কিছু হিসেব নিকেশ। বেশ কিছু টাকার অংশের মধ্যে রেড কালি দিয়ে ক্রস করা হয়েছে, অর্থাৎ হিসেবের গড়মিল। একটি ছবি যেখানে 3 পুরুষ একসঙ্গে দাঁড়িয়ে আছে। একটি ডায়েরি যেখানে লেখা আছে, আমি না থাকলেও একদিন সত্য ঠিক প্রকাশ হবেই। এখন এগুলোই আমাদের কাছে এভিডেন্স, তাই এগুলো সাবধানে রাখতে হবে। এই পুরো ব্যাপারটা ঘটেছে 15 থেকে 20 মিনিটের মধ্যেই। ব্রেকফাস্ট টাইমে সবাই ডাইনিং টেবিলে উপস্থিত। সবাই চিন্তিত হয়ে থাকলেও সেটি নিবারণের সামনে কেউ প্রকাশ করেনি। সবাই খাচ্ছে। সেই সময় অরিজিৎ নিবারণকে হঠাৎ প্রশ্ন করে, আচ্ছা, আপনি এই বাংলোতে কতদিন আছেন? এই প্রায় 4 বছর। আচ্ছা, আগে কে ছিল? আমার আগে হরিপদ পাল নামে একজন ছিল। তার কাজ ছাড়ার কারণ কি ছিল সেটা কি আপনি জানেন? ওনার অনেক বয়স হয়ে গিয়েছিল, তাই আর করতে পারছিল না বলে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। উনি এই বাংলোতে কতদিন কাজ করতেন? প্রায় অনেকগুলো বছর, তাও 10-12 বছর তো হবেই। এই বাংলোর তৎকালীন মালিক কে? নিবারণ কিছুক্ষণ চুপ করে থাকল। আপনি ঠিক কে বলুন তো? এই বাংলোর ব্যাপারে এত খোঁজ খবর নিচ্ছেন কেন, জানতে পারি? অরিজিৎ নিজে কার্ড দেখিয়ে পরিচয় দিল। নিবারণ চমকে উঠল। পুলিশ? ভয় পাবেন না, আমরা আসলে এই বাংলোর আসল মালিক অর্থাৎ অমিতাভ চৌধুরীর নিখোঁজ হওয়ার কেস সম্পর্কে এখানে এসেছি, তাই আপনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনি যদি ভালোই ভালোই যা জানেন তা বলে দেন তো খুবই ভালো, আর নয়তো আমাকে এখানকার থানার সাহায্য নিতে বাধ্য হতে হবে। না, বিশ্বাস করুন, আমি বেশি কিছু জানি না। তবে যেটুকু জানি আমি আপনাদেরকে বলতে পারি। এখানে আমার কোনো স্বার্থসিদ্ধির লাভ নেই। শুধু আমি দিন দরিদ্র মানুষ, কোনো ঝামেলায় জড়াতে চাই না। আপনি নিশ্চিন্তে থাকুন। আসলে অমিতাভ চৌধুরী একজন সফল ফটোগ্রাফার ছিলেন। উনি উত্তরাধিকারী সূত্রে এই বাংলো পান ওনার পূর্বপুরুষের কাছ থেকে। ওনার ছেলে মানে অজয় চৌধুরী এই বাংলোর পিছন দিকে একটি বাড়িতে থাকেন। এতটা অবধি তো আমরা সকলেই জানি, সবটাই জানি। এবার বলুন, আজ থেকে ঠিক 5 বছর আগে উনি হঠাৎই নিখোঁজ হলেন কেন? আর এই বিষয়ে কি আপনি কিছু জানেন? যদি জেনে থাকেন তাহলে প্লিজ আমাদের বলুন। দেখুন, 5 বছর আগে আমি এখানে এসেছিলাম। আমি এই 4 বছর হলো এখানে কাজ করছি, তাই ঠিকঠাক বলতে পারবো না। তবে শুনেছি ওনার 3 বন্ধুর সাথে খুব ঝামেলা চলছিল। হ্যাঁ, এটাও ঠিক কথা। ওনার 3 বন্ধু ওনার ব্যবসায় পার্টনারশিপ ছিলেন। ব্যবসায় তখন মন্দা যাচ্ছিল। তারপর কেন উনি নিখোঁজ হয়েছেন তা আমরা কেউই জানি না। ওনার ছেলে অজয় চৌধুরীর সাথে আমরা কথা বলতে চাই, আপনি ওনাকে ডেকে পাঠান। আর হ্যাঁ, কিছু বলবেন না, যা বলার আমরাই বলবো। বেশ কিছুক্ষণের মধ্যেই অজয় চৌধুরী উপস্থিত হয় বাংলোতে। আমি এই গুপ্তধনের ব্যাপারে কিছুই জানতাম না। বুঝলাম। আচ্ছা, অমিতাভবাবু নিখোঁজ হওয়ার পর নিশ্চয়ই আপনি থানায় কমপ্লেন করেছিলেন।
না, আর থানা সেই কেসটা কন্টিনিউ করেনি, কি তাই তো? হ্যাঁ, থানা থেকে বলল যে বাবা নিজে থেকে যেহেতু আত্মগোপন করেছে, তাই ওনারা এই বিষয়ে কিছুই করতে পারবেন না। যদি আমি প্রমাণ দেখাতে পারি যে বাবা খুন হয়েছে, তবেই নাকি ওরা তদন্ত করবে। আচ্ছা, আপনার কি সত্যিই মনে হয় আপনার বাবা আত্মগোপন করেছিলেন? দেখুন, আমি সঠিক জানি না, তবে আজ থেকে 5 বছর আগে 22শে নভেম্বর আমি শেষ বাবাকে দেখেছি এই বাংলোতেই। ঠিক কোন সময়টাতে আপনি বাবাকে শেষ দেখেছিলেন? দেখুন, এই বাংলোতে মূলত ফটোশ্যুট ও ভিডিও শ্যুট হতো, তাই আমরা এই বাংলোর ঠিক পেছনের বাড়িটাতে থাকতাম, এখনও থাকি। তো আমি সেদিন সন্ধেবেলা কোনো একটা দরকারে এসেছিলাম বাবার সাথে দেখা করতে। সেই কাজ মিটে যাওয়ার পরে আমি চলে যাই। তারপরে বেশ রাত হয়ে যায়, কিন্তু বাবা বাড়ি ফেরে না, ফোনও ধরে না। তাই রাত 11টার দিকে আমি এখানে আবার আসি, কিন্তু আসার পরে বাবাকে কোথাও খুঁজে পাই না। সেই সময় এখানে কে কে উপস্থিত ছিলেন? হ্যাঁ, এই বাংলোর দেখাশোনা করতো হরিপদ পাল, মানে হরিপদ কাকু, সেই একমাত্র উপস্থিত ছিল। তিনি আপনাদের কিছু বলতে পারেননি? না, হরিপদ কাকু শুধু বলেছিল যে শ্যুট শেষ হবার পরে বাবার বিজনেস পার্টনার বিকাশ রায় ও সঞ্জয় বাসুর মধ্যে টাকা লেনদেন নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছিল। তারপর? তখন হরিপদ কাকু ক্যামেরার সেটআপটা গুছিয়ে ওপরের স্টোরে রাখতে যায়। তারপরে তার কিছুক্ষণের মধ্যেই দেখলো যে বিকাশ আঙ্কেল বেরিয়েছে। তারপরেও প্রায় 10-15 মিনিট তারপরে সঞ্জয় আঙ্কেলও বেরিয়ে গেল। তারপরে হরিপদ কাকু ওপর থেকে নিচে নামছিল, আর তখনই আমি চলে আসি। আশ্চর্য, দুজনে আলাদা বেরিয়েছিল কেন? আপনি তার মানে হরিপদ পালের স্টেটমেন্ট শুনেই থানায় গিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, সিসিটিভি ফুটেজ চেক করে যেহেতু সঞ্জয় কাকু আর বিকাশ কাকুকে বেরোতে দেখা গেছে, কিন্তু বাবাকে বেরোতে দেখা যায়নি, আর পুরো বাড়িতে যেহেতু বাবার কোনো বডিও পাওয়া যায়নি, তাই ওনারা ধরে নিলেন যে বাবা আত্মগোপন করেছেন। তবে কি? ঘরে ওই রক্ত পড়েছিল, আমি নিজে দেখেছি। রক্ত? কিন্তু কার? তা জানি না। সঞ্জয় আঙ্কেল আর বিকাশ আঙ্কেল বলেছিল যে ওরা কিছুই জানে না নাকি। ওরা যতক্ষণ ছিল বাবা পুরোপুরি সুস্থ ছিল। অমিতাভবাবু যদি সুস্থই থাকেন তাহলে রক্তটা কার? আপনি ওই রক্তটা স্যাম্পল নিয়ে টেস্ট করিয়েছিলেন? না, সেই সময় অত কিছু মাথায় আসেনি। আমার মনে হয় রক্তটা অমিতাভবাবুরই, কারণ সঞ্জয় বা বিকাশের হলে তারা স্বীকার করত, উল্টে চাপ দিত অমিতাভবাবুর ওপরেই, বলতো উনি ওদেরকে আহত করেছেন। তা কিন্তু হয়নি। যদি তাই হয় তাহলে অমিতাভবাবুকে নিশ্চয়ই অ্যাটাক করা হয়েছিল, আর তারপর পাচার নাকি আত্মগোপন। আচ্ছা, এই ছবিটা একটু দেখুন তো। এই ছবিতে বিকাশ রায় আর সঞ্জয় বোস কি আছেন? হ্যাঁ, বাবা মাঝখানে আর দুইজন দুই ধারে। আপনার মা আছেন নিশ্চয়ই? হ্যাঁ, বাড়িতেই আছেন। ওনার সাথে কথা বলতে হবে, তবে তার আগে হরিপদ পালের সঙ্গে কথা বলাটা অত্যন্ত জরুরি। বেশ, আপনি ওনার সাথে যোগাযোগ করার একটু ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ, ওনার বাড়ি এই গ্রামে। আপনারা আমার সাথে চলুন, আমি নিয়ে যাচ্ছি। সবাই মিলে হরিপদ পালের বাড়িতে যায়। হরিপদ দরজার কড়া নাড়ার শব্দ পেয়ে দরজা খোলে। এত রাতে ডিস্টার্ব করলাম, তার জন্য আমি দুঃখিত। আসলে আপনার সাথে কিছু কথা রয়েছে, তাই এলাম। ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। ভিতরে গিয়ে সবাই বসল। অজয়, অরিজিৎ ও ঐশ্বর্যর এত রাতে হানা দেওয়ার কারণ সবটাই বলল হরিপদকে। আচ্ছা, সেদিন রাত্রে তিনজনের মধ্যে কি নিয়ে ঝামেলা হচ্ছিল আপনি বলতে পারবেন সেটা? দেখুন, আজ থেকে 5 বছর আগের ঘটনা তো, তাই সবটা স্পষ্টভাবে মনে নেই, তবে কিছু কথা আমার মনে আছে। কোনো অসুবিধা নেই, আপনার যেটুকু মনে আছে আপনি সেইটুকুই বলুন। আমি যখন সেটআপ গুছাচ্ছিলাম তখন দাদাবাবু বলেছিলেন, কিসের টাকা? সারাক্ষণ খালি টাকা টাকা টাকা। দেখ, ভালো কথা বলছি, টাকাটা ছাড়, বেকার ঝামেলা করিস না।
দুদিন আগেই তো এতগুলো টাকা দিলাম, আবার আজ টাকা কিসের? এগুলো আমাদের শ্রমের টাকা। আর তাছাড়া তুই পার্টি ধরিস, তাই তোর লাভের অঙ্ক বরাবরই বেশি থাকে। কই, সেই ব্যাপারে তো আমরা কিছুই বলি না। বিকাশ, কি হচ্ছেটা কি? তুই কেন এভাবে কথা বলছিস? শান্ত হ, ঠান্ডা মাথায় একবার ভেবে দেখ তুই কি বলছিস। শোন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকিয়ে তুলতে হয়, তাই তুই চুপ থাক। শোন, বামন হয়ে চাঁদে হাত বাড়াতে নেই। আমি আমার ব্যবসায় তোদের পার্টনারশিপ অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছি বলেই তোদের আজকে পেট চলছে, হ্যাঁ? আর তোরা আমার সাথেই এখন বেইমানি করছিস? তোর এই অহংকারের দয়া অন্তত আমরা চাই না। সঞ্জয় কি করবে আমি জানি না, তবে আমি নিজেই সবটা গুছিয়ে নিতে পারবো। টাকাটা দিয়ে দে, আমি এই মুহূর্তেই এই পার্টনারশিপ ছেড়ে দিচ্ছি। পাগল হয়ে গেছিস নাকি বিকাশ? তুই এসব কি বলছিস? বলতে দে সঞ্জয়, ওর মরার সময় ঘনিয়ে এসেছে। তোর টাকা চাই না? হ্যাঁ, ঠিক আছে, টাকা সমেত তোর জারি জুড়ি ফাঁস করারও সময় এসে গেছে আমার। আর কিছুদিন অপেক্ষা কর। মনে রাখিস, হিসেবের গড়মিল কেন হচ্ছে তার কিন্তু প্রমাণ আমি জোগাড় করে ফেলবো। আর আমি এটাও জানি, আমার সোনার মূর্তির ওপর লোভ ছিল তোদের দুজনের। সেটা আদায় করতে না পারাই গড়মিল করেছিস, তাই তো? কিন্তু জেনে রাখ, সব কিছুর একটা লিমিট থাকে। সেই লিমিট ক্রস তোরা অনেক দিন আগেই করে ফেলেছিস। না, আর নয়, তোদের এই পার্টনারশিপ আর অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব থেকে এবার ছুটি নেওয়ার সময় এসে গেছে। শুধু শুধু আর কিছুদিন, তারপর তোকে আর কেউ কিন্তু বাঁচাতে পারবে না। কেউ পারবে না। কি করবি তুই? আমি পুলিশে জানাবো, তখন দেখবো তোর এই ঔদ্ধত্য কোথায় যায়। এবার তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস অমিতাভ। শোন, আমার সামনে তোর এই ভালো মুখোশের মুখোশ পরে থাকাটা বন্ধ কর। আমি সবই জানি। আমার পেছনে তোরা একসাথে হাত মেলা সেই খবরও কিন্তু আমার কাছে আছে। ঠিকই বলেছিস তুই, সব কিছুরই ইতি টানা প্রয়োজন। এবার দেখ আমি কি করি। তুই আমায় চুরির দায়ে জেলে ঢোকাবি, তাই তো? তার আগে তুই নিজে বেঁচে থাকবি কিনা সেটাই এখন ভাব। এরপর অমিতাভ বিকাশবাবুকে এক চড় মারে। তারপর ওই ঘর থেকে আমি বেরিয়ে ওপরে চলে যাই। তারপর ঠিক কি কি হয়েছে তা আমি জানি না। তার মানে তিনজনের মধ্যে ঝামেলাটা ছিল ব্যবসায়িক অর্থ লেনদেন নিয়ে। বেশ, আজ তবে আমরা আসি। দরকার পড়লে আপনাকে আবার দেখা হবে। হ্যাঁ, ধন্যবাদ। এবার কিন্তু আপনার মায়ের সাথে আমরা কথা বলবো। আর তাছাড়া 5 বছর আগে ঠিক ওই দিনের সিসিটিভি ফুটেজটাও কিন্তু আমরা একটু দেখতে চাই। ঠিক আছে, তাহলে এখন আপনারা আমার বাড়িতে চলুন, সেখানেই সব কিছু করা যাবে। কিছুক্ষণের মধ্যে গাড়ি থামল বাংলোর পেছনের একটি বাড়িতে, যে বাড়িতে অমিতাভ বাবু স্ত্রী এবং ছেলে ও বৌমা বর্তমানে থাকে। ড্রয়িং রুমে অজয় সবকিছু তার মায়ের পরিচয় দিল। স্যার, ইনি আমার মা, রেবতী চৌধুরী। বলুন, কি জানতে চান? বেশ, আপনার স্বামী পেশায় একজন সফল ফটোগ্রাফার ব্যবসায়ী ছিলেন। তার পার্টনারশিপ এবং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন তার 2 বন্ধু। কিন্তু সেই 2 বন্ধুর সাথে অর্থনৈতিক লেনদেন নিয়ে বেশ কিছু ঝামেলা চলছিল ওনার। এই ব্যাপারে আপনি কিছু জানতেন? হ্যাঁ, জানতাম। বিকাশ ও সঞ্জয় অমিতাভর খুব ভালো বন্ধু ছিল, কিন্তু ওরা বন্ধু নামে শত্রু বললেও কম হবে না। ওরা যখন খেতে পাচ্ছিল না, তখন অমিতাভ নিজের পার্টনারশিপে জায়গা দিল। কিন্তু ওরা অমিতাভর পাতেই লাথি মারার চেষ্টা করেছিল। মানে মূল ব্যবসায় যেহেতু অমিতাভ বাবু, তাই সেই কারণে উনি নিজেই নিশ্চয়ই পার্টি ধরতেন, তাই তো? আর তারপর সেই পার্টির সাথে কাজ করতো বিকাশ ও সঞ্জয় বাবু। ঠিক বলছি তো? না না, কাজ করত সঞ্জয় আর অমিতাভ। বিকাশ শুধু অ্যাকাউন্টের দিকটাই দেখত। 22শে নভেম্বরের 2 দিন আগে, মানে 20 তারিখ অমিতাভ ওদের টাকা দিয়েছিল। কি কারণে জানেন?
তা ঠিক মনে নেই, তবে এটুকু বলতে পারি বিকাশ মাস মাইনে হিসেবে টাকা পেত, আর সঞ্জয় প্রতিটা পার্টির কাজ হিসেবে পেত। বিকাশ কত পেত? আর সঞ্জয় প্রতি পার্টি হিসেবে কত পেত? বিকাশ 10,000 আর এই সঞ্জয় 12,000 করে পেত। বেশ, আমরা ওনার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট আপডেটটা একটু দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কিছুক্ষণের মধ্যেই রেবতী পাসবুক নিয়ে এসে অরিজিতের হাতে দিল। অরিজিৎ পাসবুক খুলে দেখল 20 তারিখ সঞ্জয়ের অ্যাকাউন্টে 12,000 টাকা ট্রান্সফার হয়েছে, আর বিকাশের অ্যাকাউন্টে 24,000 টাকা। 24,000 কেন? তা আমি ঠিক জানি না, মানে অমিতাভ আমায় এসব বিষয়ে কিছুই বলতো না, আর তাছাড়া এত বড় ব্যবসায় কখন কাকে কী জন্য টাকা দিতে হয় সে সমস্ত বিষয়ে ওই জানতো, আমি ঠিক জানতাম না। হ্যাঁ, তবে বেশ কিছুদিন ধরে অমিতাভ খুব ডিস্টার্ব ছিল। আমি একদিন ওকে জিজ্ঞাসা করায় ও আমাকে বলল বেশ কিছুদিন ধরে নাকি টাকার গরমিল হচ্ছে, ঠিক হিসেব পাচ্ছে না। টাকার গরমিল মানে? বিকাশ তো অ্যাকাউন্টিংয়ের দিকটা দেখতো, তো উনি কোনো হিসাব দিতে পারেননি? না, অমিতাভ হিসাব চাইলেই বিকাশ এই জায়গায় ওই জায়গায় এত হাজার টাকা করে খরচ হয়েছে এই সব বলে কাটিয়ে দিত, ঠিকঠাক প্রমাণ দেখাতে পারতো না। এই নিয়ে বেশ কিছুদিন অমিতাভ আর বিকাশের মধ্যে বেশ রাগারাগিও হয়েছিল, কিন্তু অমিতাভ ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে দিন রাত এক করে ছোটাছুটি করে যেভাবেই হোক বেশ কিছুটা হিসেব জোগাড় করেছিল। আমাদের একবার বিকাশ আর সঞ্জয়ের সঙ্গে কথা বলতে হবে। আপনি প্লিজ ব্যবস্থা করুন অজয়বাবু। হ্যাঁ নিশ্চয়ই। আজ তো অনেক রাত হয়ে গেল, তো কাল সকালবেলা অবধি একটু অপেক্ষা করি। কালকে সকালেই আপনাকে নিয়ে যাব আপনাদের সঙ্গে দেখা করাতে। এতক্ষণ পুরো ঘটনায় ঋত্বিক এবং তার 4 বন্ধুরা মিলে কোনো কথাই বলেনি, শুধু ওরা শুনে গেছে এবং দেখে গেছে। এরপর রাত্রে সবাই মিলে নিজেদের মধ্যেই আলোচনা করতে থাকে একটি ঘরে। দাদা, সবটাই তো বুঝলাম, কিন্তু আমার মনে একটা প্রশ্নই খটকা লাগছে। অমিতাভ বাবুর কি হলো, তাই তো? এছাড়াও এইসবের মধ্যে এই গুপ্তধনের সম্পর্কটা কি? হ্যাঁ, ঠিক তাই। একটা মানুষ বাড়ি থেকে কোথাও বেরোয়নি, তাকে বের করানোও হয়নি, তাহলে? নন্দিনী শেষের কথাটা শুনে অরিজিৎ এক লাফ দিয়ে খাট থেকে নামল, তারপর বলল, এক্ষুনি অজয়বাবুর সঙ্গে একবার কথা বলতে হবে। তোমরা আসো আমার সঙ্গে। সবাই মিলে অজয়ের ঘরে গিয়ে দরজায় নক করল। সরি, এত রাতে ডিস্টার্ব করলাম। না না, বলুন না, কি জানতে চান? না না, জানতে চাই না, তবে দেখতে চাই। সেদিন রাতে ওদের 3 জনের মধ্যে ঝামেলাটা যে ঘরে হচ্ছিল সেই ঘরটা আমরা একবার সার্চ করতে চাই। সে ঠিক আছে, সার্চ করুন, তবে আমার মনে হয় বিশেষ কিছুই পাবেন না, কারণ আজ থেকে 5 বছর আগের ঘটনা এটা। তবু আমরা একবার দেখতে চাই। সবাই মিলে আবারও ওই বাংলোয় গেল। নিচতলার ঈশান কোণের ঘরটায় উপস্থিত হলো। এই ঘরগুলো সেভাবে এখন আর ইউজ করা হয় না, বাবা চলে যাওয়ার পর থেকেই সেরকম ইউজ হয় না। শুধুমাত্র পিকনিক স্পট হিসেবে সামনের দিকটার কয়েকটা ঘর ইউজ করা হয়। ঘরের দরজা খুলে দিতে সবাই ঘরে প্রবেশ করল। যে যার মতো দেখতে থাকলো ঘরটি। বহু বছর ধরে ঘরটি ব্যবহার না করায় ধুলোর আস্তরণে ঢেকে গেছে। আসবাবপত্র রয়েছে ঠিকই, কিন্তু সেগুলো ব্যবহারযোগ্য নয়। শুটের জন্য কয়েকটি বই, কয়েকটি জামা কাপড়, কয়েকটি শৌখিন জিনিসপত্র রাখা ছিল। সেইগুলোই ঐশ্বর্য, অরিজিৎ এবং সবাই মিলে নাড়াঘাটা করে দেখছিল। বইটা ঘাঁটতে ঘাঁটতেই ঐশ্বর্য বলল, সেরকম কিছুই তো পেলাম না অরিজিৎ।
বইটা আলমারিতে রেখে অরিজিতের সামনে আসতে গিয়েই হঠাৎ হোঁচট খেল ঐশ্বর্য। নিজেকে বাঁচানোর জন্য আলমারিটাকে ধরল সে। সজোরে আলমারিটায় ধাক্কা খাওয়ার ফলে আলমারিটা ফাঁকা থাকার কারণে কিছুটা সরে গেল। সবাই ভয় পেয়ে ঐশ্বর্যর কাছে গেল। আরে কি গো, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি আমি ঠিক। এক সেকেন্ড, ওই আলমারির পেছনে ওইটা কি? কেমন যেন একটা দরজার পাল্লা বলে মনে হচ্ছে না? হ্যাঁ, ওটা একটা দরজা। এই দরজা দিয়ে পেছনের বাগানে বেরোনো যায়। শ্যুটের জন্য আলাদা একটা দরজার প্রয়োজন হয় তো, তাই এটা করা হয়েছিল। সেদিনের পর থেকে এই ঘরটা ব্যবহার করা হয় না বলে আলমারিটা এই দরজার সামনেই রাখা হয়েছিল, দরজাটাকে ব্লক করার জন্য আর কি। আপনি তো এই দরজার কথা আমাকে আগে বলেননি। তার মানে আপনার বাবা কি এই দরজা দিয়েই? সেটা কি করে সম্ভব? এই দরজা তো বাগানের দিকে যাওয়ার, কোনো রাস্তার দিকে যাওয়ার তো দরজা নয় এটা। বেশ, ঠিক আছে, এখন এই আলমারিটাকে একটু সরান, আমরা দরজাটা খুলে বাগানের দিকটা একটু দেখব। সব ছেলেরা মিলে আলমারিটাকে সরিয়ে দরজাটা খুলল। তারপর সবাই বাগানের দিকে গেল। পিছনের বাগানটা বড় অগোছালো অবস্থায় রয়েছে। বড় বড় গাছপালা এবং তার পাতায় ভর্তি জঙ্গল হয়ে রয়েছে চারিদিক। কিন্তু তার মধ্যেও ঐশ্বর্যের চোখ এড়াল না। সে অরিজিৎকে ডেকে বলল, ওই দিকটা দেখো, ওই দিকটা দেখো, মনে হচ্ছে একটা ছোট্ট লোহার গেট রয়েছে। ও হ্যাঁ, তাই তো। অজয়বাবু, ওটা কি গেট? হ্যাঁ, ওটা দিয়ে মেন রোডে বেরোনো যায়। প্রথমে কে বাড়ি থেকে বেরিয়েছিল? বিকাশ রায়, এবং তার প্রায় 15 থেকে 20 মিনিট পরে সঞ্জয় বসু বেরিয়েছিল। আচ্ছা, একটা কথা বলুন তো, সেই রাতে আপনি কি এই ঘরে ঢুকে দেখেছিলেন যে এই ঘরের দরজাটা বা এই বাগানের পেছনের গ্রিলটা এটা খোলা ছিল কিনা? হ্যাঁ, আমি আর হরিপদ কাকু মিলে গোটা বাংলোটা তন্ন তন্ন করে খুঁজেছিলাম। এই ঘরের দরজা, এমনকি বাগানের গ্রিল বন্ধই ছিল। বাবা যদি এই দিক দিয়ে বের হতো তাহলে তো দরজা এবং গ্রিল দুটোই খোলা থাকতো, কিন্তু দুটোই ভেতর থেকে বন্ধ ছিল। বিকাশ রায় আগে বেরিয়েছিল বললেন। উনি কি কোনো গাড়ি নিয়ে বেরিয়েছিলেন? হ্যাঁ, বিকাশ আঙ্কেল নিজের গাড়ি আনতেন, আর সঞ্জয় আঙ্কেল বাইক আনতেন, আবার কখনো কখনো আনতেন না। এই মেইন রোড থেকে ওনার বাড়ি প্রায় 10 মিনিট। বেশ, ঠিক আছে, কাল সকাল অবধি আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতেই হবে, তারপর দেখা যাক কি হয়। আবার তারা ঘরে এসে আলোচনায় বসে। আমার যদ্দূর মনে হচ্ছে সমস্ত ঘটনাগুলো পরপর সাজালে পাল্লাটা কিন্তু বিকাশের দিকেই বেশি ভারী, তাই না? তোদের কি মনে হয়? তাই তো মনে হচ্ছে। অমিতাভ চৌধুরীর সাথে ঝামেলা ছিল মূলত বিকাশ রায়। ব্যাংক অ্যাকাউন্টে 24,000 টাকা ট্রান্সফার হওয়া, এই সব কিছুই তো বিকাশ রায়ের পক্ষেই যাচ্ছে। পরদিন একদম ভোরে প্রথমেই অজয় সবাইকে একসাথে নিয়ে গেল বিকাশ রায়ের বাড়িতে। ঐশ্বর্য সরাসরি বিকাশ রায়কে বলল, নমস্কার, আমি ডিটেকটিভ ঐশ্বর্য সেন এবং উনি পুলিশ অফিসার অরিজিৎ সেন। আচ্ছা, আজ থেকে 5 বছর আগে অমিতাভ চৌধুরীর নিখোঁজ কেসটা রিওপেন হয়েছে, তার বিষয়ে আপনার সাথে আমি কিছু কথা বলতে এলাম। হ্যাঁ, বলুন। একটা কথা বলুন, অমিতাভ চৌধুরী মারা যায় 22শে নভেম্বর রাতে, আর সেই সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন এবং আপনার সাথে ব্যবসায়িক অর্থ লেনদেন নিয়ে বেশ কিছু ঝামেলাও হয়েছিল, তাই তো? হ্যাঁ, অমিতাভ আমার প্রাপ্য টাকা আমায় দিতে চাইছিল না, তাই ওর সাথে আমার তর্কাতর্কি হয়। তারপর আপনি কখন সেখান থেকে বেরিয়ে যান? ঝামেলা হওয়ার পরই বেরিয়ে যাই। একটা কথা বলুন তো, আপনার যে আরেক বন্ধু, মানে সঞ্জয়, হ্যাঁ সঞ্জয় বসু, উনিও কি আপনার সাথে বেরিয়েছিলেন? না, আমি আগে বেরিয়ে গিয়েছিলাম। কেন? আসলে আমার নিজস্ব গাড়ি রয়েছে, তাই গাড়ি নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম। আর সঞ্জয়ের বাড়ি বাংলো থেকে কাছে হওয়ায় ও প্রতিদিন বাইক বা কখনো হেঁটেই চলে যায়, তাই ও আলাদাই গেছিল। আপনি তো অমিতাভ বাবুর অ্যাকাউন্টসের দিকটা সামলাতেন। আপনার মাইনে কত ছিল? 12,000। ইন্টারেস্টিং।
তাহলে ওই 20শে নভেম্বর অমিতাভ বাবুর অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে 24,000 টাকা ট্রান্সফার হয়েছে। কেন? এই কথাটা শুনে হঠাৎ বিকাশ কেমন ঘাবড়ে গেল। না মানে ওটা আমার লোনের টাকা। লোন? হ্যাঁ, লোন। আসলে যে মাসে আমার লোন থাকে তার আগের মাসে অমিতাভ আমাকে ডাবল পেমেন্ট করে দেয়। নেক্সট মান্থে আমি আর আমার পেমেন্ট নিই না। নো ইস্যু। আপনার ওই লোনের কাগজপত্রটা একটু আমাদেরকে দেখান, ওটা একটু দেখতে চাই। দেখুন, আজ থেকে 5 বছর আগের লোন, তাই লোনটা শোধ হয়ে গেছিল বলে সেই কাগজপত্রগুলো এখন আর আমার কাছে নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি কোন ব্যাংক থেকে লোন নিয়েছিলেন বলুন, আমি না হয় সেই ব্যাংকে গিয়ে যোগাযোগ করে নিচ্ছি। না মানে আমার ঠিক মনে নেই। আশ্চর্য, আপনি একটা লোন নিয়েছিলেন আর সেটা কোন ব্যাংক থেকে নিয়েছিলেন সেটা মনে নেই? দেখুন, আমার যে একটা ব্যাংকে লোন চলে তা নয়, অনেকগুলোই লোন চলে আর বিভিন্ন ব্যাংক থেকে আমাকে লোন নিতে হয়। তো 5 বছর আগে কোন ব্যাংক থেকে আমি লোন নিয়েছিলাম এত কিছু মনে রাখাটা কি সম্ভব? আপনি বলুন। আপনার এত বেশি লোন নেওয়ার বিশেষ কারণটা কি জানতে পারি? আমি শেয়ারে কনস্ট্রাকশনের কাজ করি, তাই মাল মেটেরিয়াল কিনতে আমাকে লোন নিতেই হয়। কত বছর ধরে এই কনস্ট্রাকশনের কাজটা করছেন? আর শেয়ারে বলতে এর আসল মালিক কে? 7 বছর। আমি অ্যাকাউন্টেন্সি এবং কনস্ট্রাকশন দুটোর কাজই একসাথে সামলাতাম। আর এই কনস্ট্রাকশনের আসল মালিক হলো সঞ্জয়। বাহ, আপনারা তো দেখছি তিনজন তিনজনের পিছুই ছাড়তেন না। গলায় গলায় এত ভাব, আবার সেই গলাতেই কোপ। কি বলতে চাইছেনটা কি আপনি? না মানে এই তিনজনই তিনজনের সাথে শেয়ার বিজনেস, পার্টনারশিপ এসবে জড়িত, এটাই বলছিলাম। সেদিন রাত্রে অজয়বাবু অমিতাভ বাবুকে খুঁজতে গিয়ে দেখেছিল যে সেই ঘরের বেশ খানিকটা জায়গায় রক্ত পড়েছিল। আচ্ছা, কোনোভাবে কি আপনি চোট পেয়েছিলেন? না তো। তবে সঞ্জয় বাবু? না, ও তো ঠিকই ছিল। আপনি জানলেন কি করে? আপনি তো সঞ্জয় বাবুর আগেই বেরিয়ে গিয়েছিলেন, তাই না? না মানে পরের দিন তো আমি সঞ্জয়কে দেখেছিলাম, আর তাছাড়া সঞ্জয় বলেছিল যে ওর কোনো জায়গায় কোথাও চোট হয়নি। তার মানে অমিতাভ বাবুর, তাই তো? আমি তা জানি না। আপনার 5 বছর আগের ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকটা আমাদের লাগবে। ঠিক আছে, বসুন, আমি এনে দিচ্ছি। বিকাশবাবু পাসবুকটা এনে দিল। বেশ, আজ তবে আমরা আসি, দরকার পড়লে আবার আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আর কাইন্ডলি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিন আমাদের। বিকাশের ফোন নাম্বার দিয়ে দুটি গাড়িতে তারা রওনা হলো সঞ্জয় বাবুর বাড়ির উদ্দেশ্যে। পথে চা খেতে নেমে তারা আলোচনা করছিল। দাদা, আমার মনে হয় বিকাশ রায় না মিথ্যে কথা বলছে। সে তো বটেই, মিথ্যে কথা যে বলছে সেটা তো ওনার কথার অসঙ্গতি দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু কারোর কথার ওপর ভিত্তি করে তো আর কিছু স্টেপ নেওয়া যায় না, তাই আরও প্রমাণ আমাদেরকে জোগাড় করতে হবে। ইতিমধ্যেই ওরা সঞ্জয় বাবুর বাড়িতে উপস্থিত হলো। সরাসরি অরিজিৎ সঞ্জয় বাবুকে বলল, আপনি সেই রাত্রে সবার শেষে বেরিয়েছিলেন, তাই তো? না, আমি তো বিকাশের আগেই বেরিয়েছিলাম। আপনি ঠিক বলছেন তো? একটু একটু ভালো করে মনে করে বলুন তো। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে আমি আগে বেরিয়েছিলাম, তারপরে হয়তো বিকাশ বেরিয়েছিল। আপনি কি সেদিন কোনোভাবে আহত হয়েছিলেন? না তো। কেন? আসলে সেই ঘরে রক্ত পড়ে থাকতে দেখা গিয়েছিল। আপনি আহত না হলে কে হয়েছিল? বিকাশ রায়, তাই তো? আমি ঠিক জানি না। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ বিকাশ ও অমিতাভ সুস্থ ছিল। আমি বেরিয়ে যাওয়ার পরে কি হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না। আপনার একটা কনস্ট্রাকশনের ব্যবসা আছে, তাই তো? হ্যাঁ, তা তো বহু বছর আগে থেকেই। তাও প্রায় কত বছর? প্রায় 7 বছর হলো। মানে বিকাশবাবু আপনার সাথে শেয়ারে কনস্ট্রাকশনের কাজ করতেন, তাই তো? এখনো করেন? হ্যাঁ, ও একাধারে আমার কনস্ট্রাকশনে যেমন কাজ করতো তেমন আরেক ধারে অমিতাভর অ্যাকাউন্ট সামলাতো। আর আমিও কনস্ট্রাকশনের কাজের পাশাপাশি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফিটাও করি।
বলতে পারেন শখেই। তা আপনি অমিতাভর বাড়িতে কি নিয়ে যেতেন, মানে কিসে করে যেতেন? আমার বাড়ি থেকে অমিতাভর বাড়ির দূরত্ব হেঁটে 10 মিনিট, আর বাইক নিয়ে গেলে 5 মিনিট। তাই কখনো বাইক নিয়ে যেতাম, আবার কখনো হেঁটে যেতাম। তবে সেদিন আমি হেঁটে গেছিলাম। ঠিক আছে সঞ্জয় বাবু, আজ থেকে প্রায় 5 বছর আগের আপনার যে ব্যাংকের পাসবুকটা, ওটা আমাদের একটু লাগবে। হ্যাঁ, দিচ্ছি। বেশ, আজ আমরা আসি, দরকার পড়লে আবার যোগাযোগ করব। ওকে? অজয় বাবু, আমরা কিন্তু সিসিটিভি ফুটেজটা একবার চেক করব। এখনই একবার বাংলোতে চলুন। হ্যাঁ, অবশ্যই। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল বাংলোতে। সিসিটিভি ফুটেজ চেক করা শুরু হলো। আজ থেকে 5 বছর আগে 22শে নভেম্বরের রাত 10টা থেকে 11টার সময়কার সিসিটিভি ফুটেজ বার করা হলো। সেখানে দেখা গেল 10টা 40 নাগাদ বিকাশ রায় বেরোলো ও 10টা 55 নাগাদ সঞ্জয় বসু বেরোলো। এক সেকেন্ড স্টপ করুন। দেখো ঐশ্বর্য, সঞ্জয়ের মুখটা কেমন চঞ্চল লাগছে, তাই না? হ্যাঁ, আর তাছাড়া দেখো, ওর শার্টের অবস্থাও কেমন যেন একটা অগোছালো না? অজয়বাবুর গাড়ির নম্বর দেখতে হবে। আপনি পার্কিংয়ের ফুটেজ বের করুন। অজয় পার্কিংয়ের ফুটেজ বের করতেই ঐশ্বর্য গাড়ির নাম্বার ও গাড়ি বেরোনোর সময় নোট করে নিল। আমার মনে হয় এবার আমাদের রোডের সিসিটিভি ফুটেজটা একবার চেক করে দেখা উচিত। ঠিক বলেছ, রাস্তায় কোথায় কতক্ষণ এই গাড়ি দাঁড়িয়েছে সেটা দেখা উচিত। একটা কথা বলুন অজয় বাবু, এই বাগানের পেছনের দিকে যে সরু রাস্তা, সেটা মেইন রোডে বেরিয়েছে, মানে এই বাড়ির 3-4টে বাড়ির পর, তাই তো? হ্যাঁ। নিয়ম অনুযায়ী প্রতিটা গলির মোড়ের ল্যাম্পপোস্টে একটা করে সিসিটিভি রাখা উচিত, তাই সিসিটিভি রয়েছে নিশ্চিত। এবার আমাদের সেটাই চেক করতে হবে। আমার মন বলছে গাড়ি এই মেন রোডের সামনেই দাঁড়িয়েছিল। তাহলে তো তার জন্য আমাদের এখানকার থানার সঙ্গে যোগাযোগ করতে হবে। বেশ, তাই চলো। আর ঋত্বিক, তোমরা সবাই এখানেই থাকো, আর তোমরা বাড়ি থেকে বাগান পুরোটা কিন্তু ভালো করে খতিয়ে দেখো। হ্যাঁ, কোথাও যদি কিছু পাও আমাকে জানাবে। ওরা 3 জন মিলে থানায় গিয়ে আবারও অমিতাভ চৌধুরীর নিখোঁজ কেস রিওপেন করল। থানার সাহায্যে সিসিটিভি ফুটেজ চেক করলো এবং সেখানে দেখা গেল বিকাশ রায়ের গাড়িটি 10টা 45 নাগাদ বাংলো থেকে বেরিয়ে মেন রোডে গিয়ে থেমেছে। তারপর বিকাশ গাড়ি থেকে নেমে সেই সরু গলির ভেতরে যায়। তারপর প্রায় 11টা 5 নাগাদ বিকাশ আর সঞ্জয় অমিতাভকে ধরে গাড়ির কাছে নিয়ে আসে। তারপর ডিকিতে তুলে দেয় ও গাড়ি বেরিয়ে যায়। আই নিউ ইট, জানতাম আমি এটাই হবে। দুজনের কথা শুনেই বোঝা যাচ্ছিল যে দুজন দুজনকে আড়াল করছে। আরে সে দুজনের হাত আছে সে না হয় বুঝলাম, কিন্তু অমিতাভ চৌধুরীকে মেরেছে আসলে কে? এই সোজা রোড ধরে প্রতিটা সিসিটিভি চেক করুন অফিসার। বডি কোথায় নিয়ে গেছে সেটা আমাদের জানতে হবে। বেশ 1 ঘন্টা মতো সার্চ করে দেখা গেল সোজা রোড থেকে প্রায় 30 মিনিট দূরে একটি গলিতে ঢুকেছিল গাড়িটি। খোঁজ নিয়ে জানা যায় 5 বছর আগে সেই সময় ওই গলিতে একটি ফ্ল্যাট তৈরি হচ্ছিল। সেই সময় ঋত্বিক ফোন করে ঐশ্বর্যকে। হ্যাঁ ভাই, বলো। বৌদি, তোমার কথা মতো আমরা ঘর বাগান সব পরিষ্কার করেছি, তবে বাগান পরিষ্কার করতে গিয়ে একটা লকেট পেয়েছি। ঠিক আছে, ওটা রাখো, আমি গিয়ে দেখছি। কিছুক্ষণের মধ্যেই তারা আবার ওই বাংলোতে যায়। ঋত্বিক দেখায় সেই লকেটটি। ঐশ্বর্য লকেটটা হাতে নিয়ে দেখে এবং সেই লকেটে মা তারার ছবি আর নিচে লেখা 2টি বর্ণ। লকেটটি থেকে যে ছবিটি বের করে দেখা যায়, ছবিটির নিচে বর্ণের মধ্যে প্রথম বর্ণটি আধমোছা হয়ে আছে আর দ্বিতীয় বর্ণটি হল প। অরিজিৎ, এই লেখাটা তুমি থানায় নিয়ে গিয়ে স্পষ্ট করে আনার ব্যবস্থা করো। আমার মনে হয় অবলিক লাইটিং ফেললে বর্ণ সুস্পষ্ট হয়ে উঠবে। এরপর সবাই ফ্রেশ হয়ে একটি ঘরে আলোচনায় বসে। ঋত্বিক বলে, আমার মনে হয় পরপর ঘটনাগুলোকে একবার রিমাইন্ড করবার জন্য সাজানো উচিত। দেখো, সেদিন রাত্রে ওই শ্যুট শেষ হবার পর
বিকাশবাবু অমিতাভবাবুকে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। এবার অমিতাভবাবু টাকা দিতে চান না। উনি বলেন যে সমস্ত গোলমালের হিসাব উনি শীঘ্রই বের করে বিকাশবাবুর নামে পুলিশে জানাবেন। এবার বিকাশবাবু উত্তেজিত হয়ে আরও কয়েকটা কথা বলায় অমিতাভবাবু এক চড় মারেন। এতটা পর্যন্ত হরিপদ কাকু দেখেছেন, আর তারপরে উনি উপরের ঘরে চলে যান শুটের জিনিসপত্র রাখতে। এতটা অবধি তো পরিষ্কার। তারপর যখন অজয়বাবু আসেন অমিতাভবাবুর খোঁজ করতে, তখন হরিপদবাবু ওপর থেকে নিচে নামছিলেন। ওই সময়ের মধ্যে ঠিক কি কি হয়েছে তাই উনি জানেন না। অজয়বাবু আসার পরে হরিপদবাবু তাকে বলেন যে প্রথমে বেরিয়েছিলেন বিকাশবাবু এবং তার প্রায় 20 মিনিট পর বেরিয়েছিলেন সঞ্জয়বাবু। এক সেকেন্ড, হরিপদ কাকু যদি ঘরের ভেতরেই থাকে তবে উনি জানলেন কি করে যে বিকাশবাবু আর সঞ্জয়বাবু ঠিক কত মিনিট গ্যাপে বেরিয়েছিলেন? সৌম্যর এই কথাটাতেই সবাই থমকে যায়। একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে সবাই। রাত্রে সবাই ঘুমিয়ে পড়লেও ঘুম আসে না ঐশ্বর্যর। সে বাইরের নির্ভেজাল হাওয়া উপভোগ করার জন্য বাইরে বেরিয়ে যায় বাগানের দিকে। বাগানে হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। মাটিতে পড়ে সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। আশ্চর্য, এইখানের মাটিটা এরকম অস্বাভাবিক স্তরবিন্যাসভাবে পড়ে আছে কেন? ঐশ্বর্য সন্দেহ হয়। সে অরিজিৎকে ডেকে আনে। অরিজিতের সাথে বাকি সবাই উঠে পড়ে। তোমরা সবাই দেখো, বাগানের বাকি জায়গার তুলনায় এই জায়গার মাটিটা কিরকম অস্বাভাবিক হয়ে পড়ে আছে। মানে স্তরবিন্যাসটা কেমন যেন এলোমেলো। আমার কিন্তু সন্দেহ হচ্ছে। আচ্ছা, এই মাটির নিচটা খুঁড়ে দেখলে কেমন হয়? আর তাছাড়া তোমরা লকেটটাও তো এই বাগান থেকেই পেয়েছিলে, তাই না? হ্যাঁ, ঠিক এই গাছটার নিচ থেকেই পেয়েছিলাম। যে খুনি সে অমিতাভবাবুকে কোনো কিছুর সাহায্যে মেরেছিল, তাই যে সাহায্যেই মেরে থাকুক না কেন সেটা লুকোতে সে কাছাকাছি কোনো একটা জায়গারই সন্ধান করবে। কারণ সেই সময় অজয়বাবু চলে আসার ভয়তে দূরে কোথাও যেতে তো পারবে না। তাই আমার মনে হয় এই গাছের নিচ থেকেই যেহেতু লকেটটা পাওয়া গেছে, তাই এর আশপাশটা খুঁজলেই কিছু না কিছু তো পাওয়া যাবে। তোমার সিদ্ধান্ত ভুল নয়। ঠিক আছে, আমরা সবাই মিলে মাটিটা খোঁড়ার ব্যবস্থা করছি। সারা রাত ধরে মাটি খোঁড়াখুঁড়ি চলতে থাকে। মাটি খোঁড়ার পর প্রায় 1 ফুট গভীরে পাওয়া যায় একটি লোহার রড। সেই রডে রক্তের কালচে ছাপ দেখা যায়। সবার চোখ চকচক করে ওঠে। ঐশ্বর্য হাতে গ্লাভস পরে লোহার রডটি উদ্ধার করে। সকাল হয়ে যায়। বাংলোতে অজয় চৌধুরী এলে সমস্ত ঘটনা অরিজিৎ ও ঐশ্বর্য খুলে বলে। তাহলে এখন উপায়? ইমিডিয়েটলি এই রডের ফরেন্সিক রিপোর্ট টেস্ট করতে হবে। রিপোর্টটা পেলেই রক্ত আর ফিঙ্গারপ্রিন্ট কার সেটা বুঝতে পারা যাবে। অরিজিৎ ও ঐশ্বর্য আবারও থানায় যায় টেস্ট করাতে দেওয়ার জন্য। থানা থেকেই ল্যাবে পাঠানো হবে। দুপুরে খেতে বসে সবাই নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু ঐশ্বর্য চুপ থাকায় ঋত্বিক বলল, কি গো বৌদি, তুমি এত চুপচাপ কেন? আমি ভাবছি লকেটটার কথা। লকেট? লকেটে তার মায়ের ছবি ছিল, আর লকেটটা যেখানে পাওয়া গেছে সেখান থেকেই লোহার রডটাও পাওয়া গেছে। তার মানে লোহার রড পোঁতার সময় কোনোভাবে হয়তো খুনির গলা থেকে লকেটটা পড়ে গেছে, আর খুনি সেটা বুঝতে পারেনি। এছাড়া আর একটা বিষয় হলো যে খুনি সে কিন্তু তারামায়ের ভক্ত ছিল। কিন্তু কে, বিকাশ রায় নাকি সঞ্জয় বসু? আমি তারা মায়ের ছবি দেখেছি কারোর ঘরে, কিন্তু কার ঘরে ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, তোমাদের কারোর কি মনে আছে? আসলে জিজ্ঞাসাবাদের সময় আমাদের ফুল অ্যাটেনশন তো ওদের উপরই ছিল, তাই ঠিক করে কোনো কিছু মনে পড়ছে না। হয়তো দেখেছি, কিন্তু আমরা ঠিক মনে করতে পারছি না। আরে তুমি এত চিন্তা করো না, কালকের মধ্যেই সমস্ত রিপোর্ট চলে আসবে।
আর তারপরেই সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমাদের তার আগে বিকাশবাবু এবং সঞ্জয়বাবুর ব্যাংক পাসবুকটা একবার চেক করতে হবে। আমার মনে হচ্ছে ওখানেও কিন্তু আমরা কিছু ক্লু পেতে পারি। খাওয়া দাওয়া শেষে দুজনের পাসবুক চেক করতে বসলো ঐশ্বর্য। পাশে সবাই বসে রয়েছে। বিকাশ রায়ের পাসবুকে দেখা যায় 21শে নভেম্বর 12,000 টাকা ট্রান্সফার হয় সঞ্জয় চৌধুরীর অ্যাকাউন্টে। তার মানে লোনের ঢপটা বেশ ভালোই দিয়েছিল বিকাশ রায়। সেই জন্যই তো পাসবুকটা চেয়েছিলাম, কিন্তু কথাটা হলো বিকাশ রায় মিথ্যে কেন বলল? কেন এবার সঞ্জয় বসুকে 12,000 টাকা ট্রান্সফার করেছিল? আর শুধুমাত্র এই তারিখেই নয়, দিনের পর দিন বিকাশ রায় সঞ্জয় বোসকে টাকা ট্রান্সফার করে গেছে। কিন্তু কেন? সেদিন সন্ধ্যায় থানা থেকে লকেটের রিপোর্ট আসে। তারামায়ের ছবিতে অবলিক লাইটিং ফেলে দেখা গেছে প্রথম বর্ণটি। তার মানে না, শুধুমাত্র একটা লকেটের ভিত্তিতে কাউকে খুনি অভিযোগ করা উচিত নয়। আগে রডের ফরেন্সিক রিপোর্টটা আসুক, ফিঙ্গারপ্রিন্টটা মেলানো হোক, তারপর দেখা যাবে। পরদিন বেলায় ফরেন্সিক রিপোর্ট আসে। রিপোর্ট অনুযায়ী জানা যায় রডে থাকা রক্ত অমিতাভ চৌধুরী এবং ফিঙ্গারপ্রিন্টের কোড। তার মানে বাবা আত্মগোপন করেননি, তাকে ইচ্ছাকৃত মেরে সরিয়ে ফেলা হয়েছিল। একদমই তাই। উনি আগে থাকতেই বুঝতে পেরেছিলেন যে হাজার হাজার টাকা গড়মিলের হিসাব বার করে ফেললে এবং আসল দোষীকে পুলিশে দিলে তার ওপর কোনো না কোনো অ্যাটাক বা ক্ষতি হতে পারে। তাই ওনার যদি বিপদ হয় তখন সেই তদন্ত করার জন্যই উনি প্ল্যান করে গুপ্তধনটি দেওয়ালে রেখে গেছেন, যাতে যাতে কারোর হাত পড়ে সেই অংশে, আর সেখান থেকেই তদন্ত শুরু হয়, আর যাতে আসল অপরাধীও পালাতে না পারে। তাহলে এখন আমাদের কি করণীয়? আমি যে জিনিসটা এতক্ষণ ধরে মনে করতে পারছিলাম না, সেটা এবার আমার মনে পড়েছে। অরিজিৎ, এক্ষুনি আমাদের সবাইকে একবার হরিপদ কাকুর বাড়িতে যেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলুন তো, সেদিনকে আপনার বলা কিছু কথায় আমরা আসল খুনিকে ধরতে পেরেছি। বলতে পারেন আপনিই তো আমাদেরকে সাহায্য করেছেন। তাই আমরা না আপনার জন্য কিছু উপহার এনেছি। উপহার? হ্যাঁ, এই তো উপহার স্বরূপ আপনার জন্য 5,000 টাকা এনেছি। আপনি যদি এটা নেন আমরা না খুব খুশি হব। কিন্তু আসল খুনি কে? তবে কি বিকাশ আর সঞ্জয় সব স্বীকার করে নিল? একবার জিজ্ঞেস করব। না 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 না, থাক। যখন আসল অপরাধী ধরা পড়ে গেছে তখন আমি আর কেঁচু ঘুরতে কেউটে বার করব না। বরঞ্চ উপহার দিচ্ছে যখন নিয়েই নি, তাতে আমারই লাভ। হরিপদ ঐশ্বর্যের হাত থেকে টাকার খামটা নেয়। হরিপদ খামটা খুলে বিছানায় রাখে, তারপর টাকা গুনতে শুরু করে। সেই সময় ঐশ্বর্য খামটা নিজের শাড়ির আঁচল দিয়ে নিয়ে নেয়। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজ তবে আমরা আসি। হ্যাঁ। হরিপদর বাড়ির বাইরে বেরিয়ে ওরা আবার থানায় যায়। ওই খামটি আবারও ফরেন্সিক রিপোর্টে দেয় ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করবার জন্য। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসে খামের ফিঙ্গারপ্রিন্ট কোড, তারপর লোহার রডের ফিঙ্গারপ্রিন্ট কোড, আর এই খামটির কোড মিলিয়ে দেখা যায় দুটি বস্তুর ফিঙ্গারপ্রিন্ট একই মানুষের। অমিতাভ বাবুর মৃত্যুর জন্য দায়ী হলো হরিপদ পাল। উনি আসল খুনি। কিন্তু এই কাজটা উনি কেন করলেন? কে করতে বাধ্য করেছিল ওনাকে? এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য ওনাকে জেরা করতে হবে। তাই আমি চাই ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে ওনাকে থানায় নিয়ে আসা হোক। বৌদি, তখন তার মানে তুমি এই কারণেই হরিপদ কাকুর বাড়িতে আসতে চেয়েছিলে? একদম তাই। দেখো, হরিপদ পাল তারামায়ের ভক্ত, আর ওনার বাড়িতে তো সর্বত্র জায়গাতেই তারামায়ের ছবি। কিছুক্ষণের মধ্যেই হরিপদ পালকে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শুরু হয়। ঐশ্বর্য, অরিজিৎ এবং বাকি সবাই উপস্থিত থাকে সেখানে। হরিপদ বাবু, আসলে কি বলুন তো, আপনি যে রডটা দিয়ে অমিতাভ বাবুকে মেরেছেন সেই রডের ফিঙ্গারপ্রিন্ট আর আপনার হাত দিয়ে ধরা এই খামের ফিঙ্গারপ্রিন্টও মিলে গেছে। আর এছাড়াও রডটা যেখানে পোঁতা ছিল সেখান থেকে একটা লকেট পাওয়া যায়, যেখানে আবার তারামায়ের ছবি। বাবা মাগো,
এবং সেই ছবিটাতে লেখা ছিল হ প, মানে হরিপদ পাল। আরে আপনি ধরা পড়ে গেছেন হরিপদ কাকু। তাই কোনো চালাকি না করে এবার সত্যিটা বলুন। আমি জানি এই কাজ আপনি করতে বাধ্য হয়েছিলেন, এখানে আপনার নিজস্ব কোনো স্বার্থ ছিল না। আচ্ছা, কে বা কারা এই কাজটা আপনাকে করতে বাধ্য করেছিল বলুন তো? বলে ফেলুন, দেরি করবেন না, বলুন। বলছি বলছি আমি আমি সব বলছি, তবে বিশ্বাস করুন আমি নিজে থেকে এই কাজ করিনি। আমায় বাধ্য করেছিল এই কাজ করতে ওই বিকাশ বাবু আর সঞ্জয় বাবু। প্রথম থেকে সবটা খুলে বলুন। ওই বিকাশ আর সঞ্জয় খুবই লোভী প্রকৃতির। ওরা জানতো অমিতাভ পারিবারিক সূত্রে গুপ্তধন পেয়েছিল। সেই গুপ্তধন নানা ছলে বলে কৌশলে হাতাবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। যখন পারেনি তখন ওরা প্ল্যান করলো অমিতাভর থেকে প্রচুর টাকা নেবে, সেটা সৎ পথে হোক কিংবা অসৎ পথে। প্রথমে বিকাশ দারিদ্রতার অজুহাত দিয়ে বেশ কিছু টাকা অমিতাভর থেকে হাতিয়েছিল, কিন্তু যখন অমিতাভ দেখল বিকাশের অবস্থা ধীরে ধীরে স্বচ্ছ স্বাভাবিক হচ্ছে, তখন সে সাহায্য করা বন্ধ করে দিল। তারপর বিকাশ আর সঞ্জয় প্ল্যান করলো অমিতাভর অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবার। সঞ্জয় অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব নিল আর বিকাশ নিল অ্যাকাউন্টস সামলাবার দায়িত্ব। প্রথমে দুজন সৎ পথে কাজ সেরে বিশ্বাস জয় করলো অমিতাভর। তারপর শুরু হলো গড়মিল। সঞ্জয় ও বিকাশ ইচ্ছাকৃতভাবে গড়মিল করত, যে গড়মিলের হিসেব অমিতাভ কিছুতেই মেলাতে পারত না। প্রথম দিকের অমিতাভ ওদেরকে কিছু বলতো না, তারপর দিনের পর দিন এই একই কাজ চলে যাওয়ায় সে একদিন চেপে ধরল বিকাশকে। তারপর শুরু হলো বন্ধুত্বের মধ্যে ফাটল। ওরা যখন দেখলো অমিতাভ খুঁটিনাটি সমস্ত বিষয় লক্ষ্য রাখছে, তখন ওরা আমায় ব্যবহার করা শুরু করলো। আমার মেয়ের ক্ষতি করে দেবে এই ভয় দেখিয়ে আমায় বলে, নয় আমায় অমিতাভ সোনার মূর্তি ওদের হাতে তুলে দিতে হবে, আর নয়তো অমিতাভকে মেরে ফেলতে হবে। আমি আমি এত বছর এই বাড়ির দেখাশোনা করেছি। আমি তো আমি তো আমি তো দূর যে সোনার মূর্তি আছে তার রেবতী ম্যাডাম বা অজয় বাবু দাদাবাবু কেউ জানতো না। অমিতাভ ভয় পেত যদি ওরা মুখ ফুসকে পাঁচ কান করে ফেলে, তাই ও কাউকে কিচ্ছু বলেনি। শুধু বলেছিল নিজের দুই বন্ধুকে, কিন্তু সেই দুই বন্ধুই তার বিশ্বাসের আঘাত করল। তা এত দামি মূল্যবান একটা মূর্তি তিনি ব্যাংকের লকারে না রেখে বাড়ির দেওয়ালে কেন রেখেছিলেন বলুন তো? আর রেখেছিলেন যে, আপনি কি সেটা জানতেন? হয়তো ভয় পেত নিরাপত্তা সঠিক ভাবে না হওয়ার। আর আমি এটা জানতাম মূর্তি অমিতাভর কাছেই আছে, কিন্তু কোথায় রেখেছিল তা আমি সত্যিই জানতাম না। মূর্তি ওদের হাতে দিতে আমি পারিনি, তাই ওরা আমায় বলল অমিতাভকে মেরে ফেলতে। কারণ অমিতাভ মারা গেলে বিজনেস পার্টনার দুজনেই বেশ কিছু টাকা পাবে আইনত নিয়ম অনুযায়ী। এছাড়াও সমস্ত হিসেব নিকেশ নিজেই ডাকতে শুরু করলো আর সিদ্ধান্ত নিল পার্টনারশিপে ব্যবসা করবে না। ওরা তখন আমায় দিয়ে পুরো ফোনের মাধ্যমে ভয় দেখাতে শুরু করলো। সেই ফোনের ইঙ্গিত ছিল অমিতাভকে মৃত্যু ভয় দেখানো। তারপর ফোন সুইচ অফ করে দিত। অমিতাভ হয়তো বুঝতে পেরেছিল ওনার জীবন হানি হতে পারে, তাই মূর্তি আর সংকেতের ব্যবস্থা করলো। কিন্তু সেটা কখন কিভাবে কোথায় করেছিল সেটা আমি সত্যি জানি না। বেশ, এবার একটা কথা বলুন, সেদিন রাত্রে বিকাশবাবুকে চড় মারার ঠিক পরে কি হয়েছিল? সেদিন ইচ্ছাকৃতভাবে বিকাশ অমিতাভকে উত্তেজিত করে দিয়েছিল, আর সঞ্জয় এমন ভান করেছিল যেন কিচ্ছু জানে না। অমিতাভ যখন বিকাশকে চড় মারে তখন সঞ্জয় অমিতাভকে সামলায় আর বলে, তোর মাথা গরম হয়ে আছে, তুই একটু শান্ত হ। এক কাজ কর, তুই বাগানে যা। বাগানের মুক্ত হাওয়ায় তোর স্বস্তি হবে, মাথাটা ঠান্ডা হবে। অমিতাভ প্রচন্ড উত্তেজিত হয়ে গেছিল। সঞ্জয়ের কথায় সে বাগানে গিয়ে দাঁড়ালেও ঘুরে এসে বাগানে বেরোনোর দরজার সামনে মানে দোরগড়ায় এসে বসে পড়ে। তার প্রিয় ফুল নয়নতারা ফুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তখনই সঞ্জয় আর বিকাশ আমায় ইশারা করে। প্রথমে রাজি না হওয়ায় মেয়ের ভয় দেখায়, তাই আমি স্টোর রুম থেকে একটা লোহার রড নিয়ে আসি
আর তারপর আমি পেছন থেকে অমিতাভর মাথায় মারি, সাথে সাথেই ও মাটিতে লুটিয়ে পড়ে। বিকাশ আর সঞ্জয় বলল বডিটা বাগানের গেটেই বার করতে। তাই বিকাশ গাড়ি নিয়ে বাগানের গলির মেন রোডের মোড়ে চলে যায়, আর সঞ্জয় আর আমি মিলে গ্রিল খুলে বডিটা বাইরে বের করে দিই। আমি তারপর তালা দিয়ে ওই ঘরের দরজা দিয়ে আবার ওপরে চলে যাই। যাওয়ার পরেই অজয়বাবু আসে বাংলোতে অমিতাভর খোঁজে। বিকাশ সঞ্জয় জানতো ব্যাপারটা পুলিশ কেস হবে, যেহেতু অমিতাভকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর শেষ দেখা তাদের সাথেই হয়েছিল। সঞ্জয় কনস্ট্রাকশনের মালিক, তাই ওর হাতে থানা পুলিশ থাকে। ও বেশ কিছু টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ করে দিয়েছিল, আর এইভাবেই কেসটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন, ধর্মের কল ঠিকই বাতাসে নড়ে। আমি ভুলে যাইনি, আমি তা বিশ্বাস করি। সেদিন আমি যা করেছিলাম আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু আমি জানি আমি অন্যায় করেছিলাম, তাই আজ আমি ধরা পড়ে গেছি। সেই সময় অজয়বাবু চলে আসার ভয় তাড়াহুড়োতে আমি ওই নয়নতারা গাছের নিচেই মাটিতে খুঁড়েছি ভাবে রডটা পুঁতে দিই, আর তখনই আমার অজান্তে হয়তো লকেটটা খুলে পড়ে যায়। তারপর সেই গেট থেকে বিকাশ আর সঞ্জয় অমিতাভকে তুলে নিয়ে গাড়ির ডিকিতে রাখে এবং গাড়ি নিয়ে সোজা বেরিয়ে যায় হাই রোডের দিকে। তারপর একটা কনস্ট্রাকশনের গলির মোড়ে গিয়ে গাড়ি দাঁড় করায় এবং সেখান থেকে আর কিছু দেখা যায় না। বেশ, তার পরের ঘটনাটি কি ছিল? ওই কনস্ট্রাকশনটি সঞ্জয়ের ছিল। ওই ফ্ল্যাটের পেছনে যে ম্যানহোল রয়েছে সেখানেই বিকাশ আর সঞ্জয় অমিতাভকে ম্যানহোলের ভেতরে ঢুকিয়ে দেয় এবং চিরদিনের মতো ধামাচাপা পড়ে যায় অমিতাভর দেহ। রটনা রটে যে অমিতাভ নিজে থেকে আত্মগোপন করেছিল। জানি অমিতাভর মৃত্যুর জন্য আমি দায়ী, আমি খুনি, কিন্তু বিশ্বাস করুন আমি শুধুমাত্র উপলক্ষ। আসল খুনি হলো এই বিকাশ আর সঞ্জয়। ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছিল পুলিশ, তাই হরিপদকে অ্যারেস্ট করে নিয়ে যায় তারা, এবং হরিপদ স্টেটমেন্ট অনুযায়ী বিকাশ ও সঞ্জয়কেও অ্যারেস্ট করা হয়। তারা চাপে পড়ে নিজেদের ভুল স্বীকারোক্তি করে। আপনি মিথ্যে বলেছিলেন বিকাশবাবু, আপনার কোনো লোন ছিল না। কিন্তু তাহলে আপনি এত টাকা সঞ্জয়বাবুকে কেন পাঠাতেন? সত্যিটা বলুন। সঞ্জয়ের কনস্ট্রাকশনের ব্যবসায় আমি ওর বিজনেস পার্টনার, আর বিজনেস পার্টনার হওয়ার দরুন বেশ কিছু সময় আমাকেও কিছু টাকা কন্ট্রিবিউট করতে হতো, কিন্তু সেই টাকা তো আমার কাছে থাকতো না, তাই সঞ্জয় দিত, আর সেই টাকা আমায় ওকে পরে শোধ করতে হতো। তাই আমি অমিতাভর থেকে গরবিল করে নানা প্রকারে টাকা আদায় করে সঞ্জয়কে পাঠাতাম। আমি বিকাশের সাথে প্ল্যান করে হাত মিলিয়েছিলাম নিজের অতিরিক্ত লোভ পূরণ করার জন্য। চেয়েছিলাম ওই মূর্তি, কিন্তু পাইনি। তাই ভেবেছিলাম অমিতাভকে শেষ করে ওর বিজনেস পার্টনার হিসেবে 50% টাকা আমি আমার নামে করে নেব, কারণ আমি বুঝে গেছিলাম অমিতাভ আর ভালো কথায় আমাকে টাকা দেবে না। আর তাই হরিপদকে ব্যবহার করেন ওনার মেয়েকে মেরে ফেলার ভয় দেখিয়ে। কে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা যে মূর্তির ব্যাপারে জানতেন সে কথা রেবতী ম্যাডাম আর অজয়বাবুকে বলেননি কেন? আসলে আমরা চাইনি, আমরা ভেবেছিলাম ওই মূর্তিটা যখন আমরা পাবো না তখন ওরাও যেন না পায়। আর আমাদের বিশ্বাস ছিল অমিতাভ মূর্তিটা এমন জায়গাতেই লুকিয়ে রেখেছিল যেখান থেকে উদ্ধার করার সাধ্য কারোর ছিল না। কিন্তু আমরা জানতাম না অমিতাভ ঠিক কোথায় মূর্তিটা লুকিয়ে রেখেছিল। অমিতাভবাবু মূর্তিটা রেখেছিল দক্ষিণ প্রাচীরের একটা দেওয়ালের ভেতরে, বলতে পারেন দেওয়ালের কোঠরে। একটা কথা মনে রাখবেন, অন্যায় যে করে আর যে সয় উভয়ই সমান অপরাধী। অমিতাভবাবু আগে থাকতেই বুঝতে পেরেছিলেন যে ওনার মূর্তি ওনার আবর্তে আর সুরক্ষিত থাকবে না, তাই উনি আগে থাকতেই মূর্তি লুকিয়ে আর সংকেত দিয়ে রেখেছিলেন যাতে এই অন্যায়ের সঠিক বিচার হয় আর অপরাধীদের শাস্তি হয়। বিকাশ আর সঞ্জয় কান্নায় ভেঙে পড়ল। ঋত্বিকরা আবার বাংলোর সামনে দাঁড়ায়। লোভ যখন বন্ধুত্বকে গ্রাস করে তখন মানুষ অন্যকে দিয়ে হাত রক্তাক্ত করায়। একটা বলের আঘাত, একটা ভাঙা দেওয়াল
একটা পড়ে যাওয়া লকেট, একটা লোহার রড, আর 5 বছরের চাপা অন্ধকার থেকে উঠে আসা এক সত্য ঘটনা। এতক্ষণ ধরে শুনছিলেন নীলদিঘির গুপ্ত সংকেত মধুরিমা সেনের কলমে। কেমন লাগলো গল্পটি, কেমন লাগলো আজকের নিবেদনটি, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।